আসসালামু আলাইকুম। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যুক্তির সীমাবদ্ধতা নিয়ে। যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আজকের বিষয়টা তোমরা বাড়িতে একটু যে সংজ্ঞার বর্ণনা এবং সংজ্ঞার নিয়মাবলী, এই দুইটা টপিক তোমরা বাড়িতে একটু নিজে নিজে পড়ে নেবে, তাহলে তোমরা সংজ্ঞার গঠন করতে কি কি শর্ত আছে এইগুলো পেয়ে যাবে। আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সংজ্ঞার সীমাবদ্ধতা কাকে বলে। কোনো পদের সংজ্ঞায় জ্ঞাতার্থের পূর্ণ উল্লেখ করতে হবে। কোনো পদের সংজ্ঞায় জ্ঞাতার্থের পূর্ণ উল্লেখ করতে হবে। অর্থাৎ কোনো বিষয়ে আমি যখন সংজ্ঞা প্রদান করব, তখন উক্ত পদের বিস্তারিতভাবে আমি ওই পদ সম্পর্কে উল্লেখ করতে হবে। অর্থাৎ কোনো পদে সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে প্রকাশ করার প্রয়োজনে সংজ্ঞার্থের পদের মধ্যে কোনো সংজ্ঞায় আসন্ন জাতি বিভেদ লক্ষণ উল্লেখ করা যায় না। যেমন আমি যদি একটা সংজ্ঞা দিতে গিয়ে সংজ্ঞা এমনভাবে আমার সংজ্ঞা দেওয়া যাবে না যাতে গুলিয়ে ফেলা হয়। ঠিক আছে, যে আমি মানুষ সম্পর্কে যখন সংজ্ঞা দিব, তখন মানুষের দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা নাক, এইভাবে আমি বিস্তারিতভাবে আমি যখন উল্লেখ করব, ঠিক তখনই তাকে যৌক্তিক সংজ্ঞা বলা হবে। এখন আমি যৌক্তিক সংজ্ঞার যে সীমাবদ্ধতাগুলো আছে, কোন কোন ক্ষেত্রে আমরা যৌক্তিক সংজ্ঞা প্রদান করতে পারবো না, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে সাথে একটু শেয়ার করছি। দেখো, যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা প্রথমে আসছে যে পরম জাতির কোনো সংজ্ঞা দেওয়া যায় না। পরম জাতির কোনো সংজ্ঞা দেওয়া যায় না। এখন পরম জাতি কি? পরম জাতি হচ্ছে সর্বোচ্চ জাতি, যেমন দ্রব্য। পরম জাতির তুলনায় বৃহত্তম আর কোনো জাতির অস্তিত্ব নেই, কারণ পরম জাতির আসন্ন কোনো জাতি নেই। যেহেতু আসন্ন কোনো জাতি নেই, সেহেতু পরম জাতির সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। কারণ আমরা জানি আসন্নতম জাতি সংজ্ঞার একটি শর্ত। যদি আমরা সংজ্ঞা প্রদান করতে হয়, তাহলে অবশ্যই তার আসন্নতম একটি জাতি গোষ্ঠী রাখা লাগবে। কিন্তু যেহেতু পরম জাতির কোনো আসন্নতম জাতি নেই, তাহলে পরম জাতির সংজ্ঞা দেওয়া যাবে না। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিশিষ্ট বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না। বিশিষ্ট বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না। বিশিষ্ট বস্তুর অসংখ্য বৈশিষ্ট্য থাকে। বিশিষ্ট বস্তুর সব বৈশিষ্ট্য নির্ণয় করা যায় না, কেবলমাত্র কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করা যায়। বিশিষ্ট বস্তুর বিভেদক লক্ষণ নির্ণয় করা যায় না, এজন্য বিশিষ্ট বস্তুর সংজ্ঞা নির্দিষ্ট করা যায় না। এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলা আমরা চাইলেও তার বর্ণনা দিতে পারবো না। যেমন আকাশে যে তারাগুলো আছে, ঠিক আছে, ওই আকাশের তারাগুলা এক একটা তারার এক একটা নাম, এক একটা নাম না, কোনটা তারা আছে, কোনটা উল্কা আছে, এইভাবে বিভিন্ন ধরনের সংমিশ্রণ নিয়ে আমাদের মহাজাগতিক যে জগৎটা তৈরি। এরকম বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে আমরা সংজ্ঞা প্রদান করা আসলে আমাদের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। লাল, নীল, আকাশী প্রভৃতি গুণবাচক পদের সহজ উপায়ে বিশ্লেষণ করা যায় না, সেজন্য এদের বিভেদক লক্ষণ করা যায় না। এজন্য বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। স্বীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। স্বীয় নামবাচক বা বিশিষ্ট ব্যক্তি বস্তুর নাম। স্বীয় নামের সাহায্যে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে অন্য কোনো ব্যক্তি বা বস্তু থেকে পৃথক করা যায় না। যেমন ঢাকা, করিম, রহিম, বিশাল ইত্যাদি। এই যে স্বীয় নাম, যেমন কোনো ব্যক্তির নাম, ব্যক্তিরে তো আর আলাদা করে কোনোভাবে কি করা যাইব, তার বর্ণনা দেওয়া যাইব। কারণ করিম নামে তো একাধিক ব্যক্তি আছে। এক করিমের বর্ণনা যদি আমি দিতে যাই, তাহলে দেখা যাবে যে আরেক করিমের বর্ণনার সাথে মিলে যাব। তো এইরকম যদি কোনো পদ থাকে, তাহলে এই পদের সংজ্ঞা দেওয়া যেত না। পরম নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না। পরম নিয়ম হলো ব্যাপকত নিয়ম। পরম নিয়মের কোনো
পরম নিয়ম থেকে আর কোনো ব্যাপকতর নিয়ম নেই, এজন্য কোনো আসন্নতম জাতীয় নেই। তাহলে প্রথম শর্তে আমরা বলেছিলাম যে আসন্নতম যদি জাতি না থাকে তাহলে তার সংজ্ঞা দেওয়া যাবে না। তাহলে পরম যে নিয়মটা আছে, পরম নিয়মের আসন্ন জাতি নেই, তাই পরম নিয়মেরও সংজ্ঞা দেওয়া যায় না। মনের মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। মন বুঝো কি জিনিস? আমাদের যে আবেগ, বিরহ, প্রেম, এই জিনিসগুলো যে আছে, এই জিনিসগুলোর কোনো সংজ্ঞা প্রদান করা যায় না, কারণ এক একজনের মনের দিক, এক একজনের আবেগ সম্পূর্ণ আলাদা আলাদা। এক একজন মানুষ এক একটা বিষয়ের প্রতি দুর্বলতা আছে, তার কারণে আমরা মনের মৌলিক যে গুণগুলো আছে ওই গুণের কখনো আমরা বর্ণনা প্রদান করতে পারবো না। বিশ্ব সভ্যতার কতগুলো ধারণা বর্ণনা দেওয়া যায় না। বিশ্ব সভ্যতার কিছু মৌলিক ও অপরিহার্য বিষয় রয়েছে, যেমন দেশ, কাল, আত্মা, ঈশ্বর। পদগুলো অনন্য এবং অসাধারণ। এখন দেশের যদি আমি সংজ্ঞা দিতে যাই, তাহলে দেশের সংজ্ঞা দিতে গেলে, যেমন পৃথিবীতে অনেক দেশ আছে, আমি দেশের সংজ্ঞা দিলাম, দেখা হলো বাংলাদেশের সংজ্ঞা দিলাম, তখন ইন্ডিয়ার সংজ্ঞার সাথে গিয়ে আর এই দেশের এই সংজ্ঞাটা মিলত না। তো এইরকম যদি হয় তাহলে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, ঈশ্বরের ধারণা প্রত্যেক ধর্মাবলম্বীর কাছে আলাদা আলাদা, তাই ঈশ্বরের নির্দিষ্ট কোনো সংজ্ঞা প্রদান করা যায় না। বস্তুর মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। বস্তুর কিছু মৌলিক গুণ রয়েছে, যেমন স্বাদ, গন্ধ, তিক্ততা, মিষ্টতা প্রভৃতি। কারণ এগুলোর কোনো আসন্নতম জাতি বা শ্রেণী নেই, কোনো বিভেদক লক্ষণ নেই, কোনো শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না। তিতার কি আলাদা কোনো শ্রেণী আছে? আজও আমরা জানি যে তিতার মতো আরো কোনো কিছু। তাহলে মিষ্টি, আমরা জানি মিষ্টি তো মিষ্টি, তো মিষ্টির আসন্নতম কোনো জাতি আছে যে মিষ্টির মতো বাট মিষ্টি না। তো এরকম যদি কোনো বস্তু হয় তাহলে কারো সংজ্ঞা প্রদান করা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞার সীমাবদ্ধতা সম্পর্কে আমি মনে করি তোমরা কিছু ধারণা লাভ করতে পেরেছো। তো আমি তোমাদেরকে আবারও বলছি, আজকের ক্লাসটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বাড়ির কিছু কাজ আমি দিচ্ছি। তোমরা সংজ্ঞার নিয়মাবলী এবং সংজ্ঞার বর্ণনা এই দুইটা টপিক সম্পর্কে একটু ধারণা লাভ করবে, তাহলে নিজে নিজে পড়লে বুঝতে পারবে, কারণ দুইটা টপিক একেবারে সহজ। আর যদি একান্তই কেউ না বুঝো, কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি ওইখানে তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো।